জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি শারমিন পুতুল। নির্বাচনের তফসিল ঘোষণার জন্য সব প্রস্তুতি শেষ করেছে কমিশন। ভোটের তারিখ নিয়ে আলোচনা করতে 10 ডিসেম্বর দুপুর 12টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন প্রতিনিধি দল। সেদিনই জাতির উদ্দেশ্যে তফসিল ঘোষণার রেকর্ড করবে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার। সোমবার বিকেলে এক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য জানান। ডিসেম্বরের 10 তারিখে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার স্যার বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে একটা ভাষণ রেকর্ড করবেন। এখন রেকর্ডের বিষয়বস্তুটা এবং সময়টা এটা স্যার নির্ধারণ করবেন। দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাবেন তারা তফসিল ঘোষণার থেকে 15 দিনের ভিতরে তফসিল ঘোষণা নিবন্ধন করবেন যেন তারা তাদের নির্ধারিত ঠিকানায় আপনার পোস্টাল ব্যালটটা পেতে পারেন। বিগত 16 বছরে আওয়ামী লীগ সরকার কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, আইন বিচার সহ সব খাতকে ধ্বংস করেছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করার ষড়যন্ত্র চলছে। বিএনপি সপ্তাহব্যাপী কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আরও বলেন, ক্ষমতায় গেলে নারীর জীবনমান উন্নয়নে 1 বছরে 50 লাখ ফ্যামিলি কার্ড বিতরণ করবে বিএনপি। নারীদেরকে আমাদেরকে এম্পাওয়ার করতে হবে, তাদের স্বাবলম্বী করে ধীরে ধীরে গড়ে তুলতে হবে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা তাদেরকে কিভাবে সহযোগিতা দিতে চাই সেটি তোমাদের সামনে তুলে ধরেছে, যে এখানে শালম্বদে উপস্থাপন করেছে এটি ও তুলে ধরেছে তোমাদের সামনে। স্বাস্থ্য সুবিধা ঠিক মতন মিনিমাম বেসিক সুবিধাটাও কেন পাবো না? এটা একটা অস্বাভাবিক ব্যাপার। এত মিল ফ্যাক্টরি ধাপাধাপ কেন বন্ধ হয়ে যাচ্ছে? এটা একটা অস্বাভাবিক ব্যাপার। এইভাবে শেয়ার মার্কেট কেন ক্র্যাশ ডাউন করছে? এই অস্বাভাবিক ব্যাপার যদি পরিবর্তন করে স্বাভাবিক ব্যাপারকে, স্বাভাবিকভাবে দেশকে নিয়ে আসতে হয়। প্রিয় ভাই বোনেরা, গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং নেই। বিএনপি ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে না, বরং পরিকল্পনা করে, সিদ্ধান্ত নেয় বলে মন্তব্য করেছে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সোমবার সকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে বিজয়ের মাসে বিএনপির দেশ করার পরিকল্পনা শিরোনামে 7 দিনের কর্মসূচিতে দ্বিতীয় দিনে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন। আগামী নির্বাচনে যারা ভোটাধিকার প্রয়োগে বাধা দেবে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। নেতাকর্মীদের উদ্দেশ্যে সালাউদ্দিন আহমেদ বলেন, সবার আগে বাংলাদেশ, তাই এমন কিছু লেখা যাবে না যাতে দেশের স্বার্থে আঘাত লাগে। জ্ঞানভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে বিএনপি অন্য দলগুলোর তুলনায় এগিয়ে যাবে, সেই আশাবাদ ব্যক্ত করেন তিনি। সালাউদ্দিন আহমেদ জানান, দলের ঘোষিত 31 দফা প্রস্তাবের মধ্যে ফ্যামিলি কার্ড দেওয়ার বিষয়টি নারীদের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই কার্ডের মাধ্যমে নারীরা প্রতি মাসে সাশ্রয়ী মূল্যের নির্দিষ্ট পরিমাণে প্রয়োজনীয় নিত্যপণ্য পাবেন। নির্বাচনে জনগণের সামনে বিএনপির ইতিহাস ও আদর্শ তুলে ধরতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। যেই দলের কোনো নীতি আদর্শ নেই, কোনো পরিকল্পনা নাই, শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে, তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে, তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। এখনও গণতন্ত্রের সংগ্রাম শেষ হয়নি। জনগণের ভোটে নির্বাচিত সরকার আসা ছাড়া গণতন্ত্রের সংগ্রাম শেষ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রামে জাতীয়তাবাদী শক্তিকে জয়ী হতে হবে। সোমবার বিকেলে গুলশানে এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিমের বিএনপিতে যোগদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এখনো গণতন্ত্রের সংগ্রাম কিন্তু শেষ হয় নাই। আগামী নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিয়ে তাদের ভোটে নির্বাচিত সংসদ সরকার গঠন হওয়া না হওয়া পর্যন্ত আমার নতুন গণতন্ত্রের যে অর্ডার আমরা ফিরিয়ে আনতে চাচ্ছি সেটা শেষ হবে না। সবাই ঐক্যবদ্ধভাবে তারেক রহমান সাহেবের নেতৃত্বে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে আমাদের। অন্যান্যবার নির্বাচনী প্রচারে যে মানসিক শান্তি পাওয়া যেত, এবার খালেদা জিয়ার অসুস্থতার কারণে তা
পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজধানীর সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়ে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয় তার জন্য। একটা মানসিক প্রশান্তি, একটা আনন্দ ফুর্তি নিয়ে আমি নির্বাচন করেছি। এবার যদি সেটা নাই, এটা কিন্তু একবারই আমরা উপস্থিত যে অনুষ্ঠানে যাই, নিষ্প্রাণ একটি অনুষ্ঠান, নিষ্প্রাণ বক্তব্য, নিষ্প্রাণ কথাবার্তা এগুলো আমাদের হয়। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন অসুস্থ অবস্থায় হাসপাতাল আছেন। তার প্রতি মানুষের যে দরদ, তার যে ভালোবাসা, এটাই যেন একবার উনি ভালোভাবে দেখে যেতে পারেন এই দেশের মানুষ তাকে কতটুকু ভালোবাসে। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ গভীর রাজনৈতিক সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, জামায়াত কখনোই ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে না, বরং নির্বাচনের আগে যারা টুপি তসবিহ পরে তারাই ধর্মকে ব্যবহার করে। রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়নের ৮টি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এমন মন্তব্য করেন তিনি। বলেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন করলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। জামায়াত ক্ষমতায় গেলে কেউ দুর্নীতি করবে না, আর দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। ইউরোপীয় রাষ্ট্রদূতরা অর্থনীতি, শিক্ষা ও সংস্কার প্রসঙ্গে জানতে চাইলে তিনি জানান, বেকারত্ব দূর করার মাধ্যমে অর্থনীতি সচল করা হবে। জামায়াত জনগণের কল্যাণে রাজনীতি করে, ব্যক্তি বা দলের জন্য রাজনীতি করে না বলে মন্তব্য করেন তিনি। ফেব্রুয়ারির ঘোষিত এই টাইমলাইনের ভিতরে নির্বাচন হওয়াই দেশের জন্য একান্ত প্রয়োজন। এর সামান্য কোনো ব্যত্যয় ঘটলে দেশ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে। একই দিনে দুটো নির্বাচন হলে দুটা নির্বাচনই ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। ভোটার টার্নওভার কম হতে পারে। এই সমস্ত কারণ সামনে রেখেই আমরা বলেছিলাম দুটো নির্বাচন আলাদা আলাদা হওয়া উচিত। সেই দাবি এখনো আমাদের আছে। প্রয়োজন আমাদের একটি জাতীয় সরকারের। আমরা নির্বাচিত হলে সেই সরকারটাই গঠন করব। এমনকি আল্লাহ যদি ইচ্ছা হয় যে 200 আসনেও আমরা বিজয়ী হয়ে যাই, তারপরে আমরা এটি করব ইনশাআল্লাহ। বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নেই বলে অভিযোগ করে তফসিল ঘিরে ইসিকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সোমবার সকালে নির্বাচন কমিশন ভবনে সিএসির সাথে বৈঠক শেষে এসব জানান তিনি। সঠিক সময়ে নির্বাচনের তফসিল এবং নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত নির্বাচন কমিশনের কার্যক্রম জানতে ইসিতে যান মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে জামায়াতের 6 সদস্যের প্রতিনিধি দল। বলেন, আইনশৃঙ্খলা বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা থেকে যাবে। আইন শৃঙ্খলার যে মাঝে মাঝে গুরুতর অবনতি আমরা দেখছি, একটা দলের সবার উপরে অন্য দলের হামলা, ইভেন নারীরাও তাদের ভোটের কাজে, ভোটার সমাবেশে, গণসংযোগে গিয়ে তারাও নির্যাতিত, নিপীড়িত হচ্ছে, হামলার শিকার হচ্ছে, আহত হচ্ছে। এই সব পরিস্থিতি নিয়েই আমরা মূলত নির্বাচন কমিশনকে এখনই সিরিয়াস না হলে। জামায়াত সহ সমমনা 8 দল আসন সমঝোতার ভিত্তিতে 300 আসনে প্রার্থী ঘোষণা করবে এবং একটি আসনে 8 দলের একজনই প্রার্থী থাকবে বলে জানিয়েছেন জামায়াত ইসলামের সেক্রেটারি হামিদুর রহমান আজাদ। সোমবার সন্ধ্যায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে সমমনা 8 দলের লিয়াজো কমিটির বৈঠক শেষে কথা বলেন তিনি। জানান, মঙ্গলবার থেকে তাদের প্রার্থী বাছাই এর কাজ শুরু হবে। জামায়াতে ইসলামী এখনও 5 দফার দাবিতে সোচ্চার আছে বলেও জানান তিনি। এক আসনে 8 দলের মনোনীত একজন ক্যান্ডিডেট থাকবে, যেটা সমঝোতার ভিত্তিতে নির্ধারিত হবে। যেখানে 8 দলের একজন ক্যান্ডিডেট থাকবে, 8 দলের অন্য কোনো দল সেখানে ক্যান্ডিডেট দিবে না। আগামী কাল থেকেই আমরা সে প্রার্থী বাছাইয়ের কাজটা হোমওয়ার্ক শুরু করব। একই দিনে গণভোটের ব্যাপারে আমরা তফসিল ঘোষণার পরে ফাইনালি বুঝতে পারবো সরকার আসলে শিডিউলটা কিভাবে দিচ্ছে। সুতরাং আমাদের দাবি এখনো আছে। আজকেও আমরা নির্বাচন কমিশনে গিয়ে একই দাবি জানিয়েছি। জাতীয় পার্টির 2 অংশের উদ্যোগে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। নবগঠিত এই জোটের চেয়ারম্যান জাতীয় পার্টি জাপার একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ এবং প্রধান উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান
আনোয়ার হোসেন মঞ্জু। প্রাথমিকভাবে নিবন্ধিত অনিবন্ধিত 18টি রাজনৈতিক দল নিয়ে এই রাজনৈতিক জোট গঠন হয়েছে। সোমবার দুপুরে রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে জোটের ঘোষণা দেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। তিনি এই ফ্রন্টেরও চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। জোটের প্রধান উপদেষ্টার দায়িত্ব পান জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। এই জোটের পরিধি সামনে আরও বাড়বে বলে জানান বক্তারা। শুরুর তিনি অন্তর্বর্তী সরকারের সমালোচনায় জোটের বক্তারা বলেন, সরকারের কোনো সংলাপে জাতীয় পার্টি সহ নিবন্ধিত সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ না জানানো বৈষম্যমূলক আচরণ। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে ইসি কতটুকু সক্ষম সেই প্রশ্নও তোলেন তারা। আমাদের নির্বাচন কমিশন কয়েকদিন পর পর বলেন যে তাদের সমস্ত কাজ শেষ, তারা প্রস্তুত একটা উৎসব মুখর এবং ঐতিহাসিক নির্বাচন দেওয়ার জন্য। কিন্তু তার কোনো আলামত ওনাদের অফিসে কি হচ্ছে না আমি জানি না। চিন্তা করে কথা বলেন, নিজের সীমাবদ্ধতার মধ্যে কথা বলেন, কতটুকু আমরা পারি, কতটুকু আমরা পারি না, এই সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। এখন যদি কেউ বলে যে কথা বলতে দেয় না, আর বাংলাদেশ 24 ঘন্টা কথা বলে, তারপরে কথা বাক স্বাধীনতা হয়। জানুয়ারির মধ্যে সব বাহিনী নির্বাচনী প্রশিক্ষণ শেষ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সকালে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে উপদেষ্টা বলেন, ভোটের সময় আইনশৃঙ্খলা বাহিনী বডি ক্যামেরা ব্যবহার করবে। এছাড়া প্রতিটি ভোট কেন্দ্রে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের নির্বাচনের প্রস্তুতি মাশাআল্লাহ খুবই ভালো। সব বাহিনীগুলি কিন্তু তাদের প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে এবং আমরাও আমি আমার খোদা আমরা ডিসিশন শুধু আমরা বিভিন্ন বাহিনী ওখানে যাব, তাদের প্রশিক্ষণগুলি কীরকম হচ্ছে ওইটা মানটা দেখার জন্য, এবং আমরা আশা করছি জানুয়ারির ভিতরে আমাদের প্রশিক্ষণ সমাপ্ত হবে। 24 জুলাই আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুবলীগ সভাপতি ফজলে শামস সহ 7 জনের বিরুদ্ধে তদন্ত শেষ। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের বিভিন্ন মামলায় সোমবার আওয়ামী লীগের সাবেক 16 মন্ত্রী এমপিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সকালে কেরানীগঞ্জ সহ বিভিন্ন কারাগার থেকে প্রিজন ভ্যানে করে তাদের হাজির করা হয় ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এসব মামলা অগ্রগতি নিয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। নিঃশর্ত ক্ষমা চাওয়ায় আদালত অবমাননার অভিযোগে থেকে বিএনপি নেতা ফজলুর রহমানকে অব্যাহতি দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের তলবে হাজির হয়ে নিজের মন্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চাইলে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ অভিযোগ থেকে তাকে অব্যাহতির আদেশ দেন। আদালতের নির্দেশে সোমবার 10:30টার দিকে ট্রাইব্যুনালে হাজির করা হয় বিএনপি নেতা এই বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে। সঙ্গে ছিল দলটির সিনিয়র আইনজীবী সহ প্রায় 30 জন আইনজীবী। আদালতে ফজলুর রহমানের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষ শুনানি করে প্রসিকিউটর গাজী MH তামিম। শুনানির শেষে ক্ষমার আবেদন মঞ্জুর করে ফজলুর রহমানকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দেন ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনাল কর্তৃক জনাব ফজলুর রহমানের কাছে ব্যাখ্যা চাওয়ার পরপরই যত দ্রুত সম্ভব তিনি একটি ব্যাখ্যা আদালতের কাছে উপস্থাপন করেছেন। আমরা মূলত আদালতের কাছে আদালতের প্রতি জনাব ফজলুর রহমান এবং বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি তার যে শ্রদ্ধা এবং সম্মান এবং আস্থা, সে কথাটি আমরা আদালতের সামনে উপস্থাপন করেছি। আদালত আমাদের বক্তব্যটি গ্রহণ করেছেন। জনাব ফজলুর রহমান নিজে সশরীরে দাঁড়িয়ে আদালতের কাছে তার রিমোর্স জানিয়েছেন, তার অ্যাপোলজি চেয়েছেন, ক্ষমা প্রার্থনা করেছেন। যেহেতু তিনি ক্ষমা প্রার্থনা করেছেন এবং তিনি বলেছেন যে কথাগুলো বলেছেন এগুলো তার বলা ঠিক হয়নি, সে কারণে আদালত তার ক্ষমা প্রার্থনার আবেদনটা মঞ্জুর করেছেন।
আবার অনিশ্চিত বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা। তাকে নিতে কাল ঢাকায় আসছে না এয়ার অ্যাম্বুলেন্স। এদিকে বিকেলে তাকে দেখতে হাসপাতালে যান ডক্টর জুবাইদুর রহমান। বেগম জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন নাইম কামাল। নাইম, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে মেডিকেল বোর্ডের সভা শেষে নতুন কোনো তথ্য জানানো হয়েছে কিনা জানাবেন। জি পুতুল, আপনি যেমনটি বলেছিলেন বিকেলে কিন্তু জুবাইদুর রহমান যে এভারকেয়ার হসপিটালে এসেছিলেন তিনি কিন্তু এখান থেকে ঠিক বের হয়েছেন ঠিক 11টা 15 মিনিটে, অর্থাৎ 10টার দিকে কিন্তু যে মেডিকেল বোর্ডের যে মিটিং হয়েছে সেখানে কিন্তু তিনি সশরীরে উপস্থিত ছিলেন এবং সেখানে অনলাইনে যুক্ত ছিলেন তারেক রহমান এবং ডাক্তার, ওনার যে ব্যক্তিগত ডাক্তার রয়েছেন জাহিদ হোসেন উনি উপস্থিত ছিলেন এবং অন্যান্য ডাক্তাররাও উপস্থিত ছিলেন। তো মেডিকেল বোর্ডের যে মিটিংটি হয়েছিল সেটি মূলত হচ্ছে বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে নেওয়া হবে কিনা, সেই বিষয়ে ওনার শারীরিক পরিস্থিতি কেমন রয়েছে, উনি আসলে কতটুকু উপযুক্ত বাইরে নেওয়ার জন্য, সেই বিষয়ে কিন্তু এখানে আলোচনা হয়েছে বলে আমরা কিন্তু জানতে পেরেছি, যদিও সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত জানানো হয়নি। 11টা 15 মিনিটে যখন জুবাইদুর রহমান হাসপাতাল ছেড়ে চলে গিয়েছেন এরপরে কিন্তু এখানে কোনো আনুষ্ঠানিকভাবে কোনো ধরনের ব্রিফিং করা হয়নি, কিন্তু কোনো বিষয়ে জানানো হয়নি। তবে ওনার শারীরিক অবস্থা বর্তমানে কেমন আছে সেটি কিন্তু এখন পর্যন্ত গণমাধ্যম কর্মী কিংবা কোনো সূত্রই কিন্তু নিশ্চিত করতে পারেনি, যেহেতু মিটিং শেষ হয়েছে এরপরেই হয়তো আগামীকালকে তারা আনুষ্ঠানিকভাবে বেগম খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতি জানাবেন। তবে আমরা যেমনটি জানি যে 2 সপ্তাহ শেষ হলো কিন্তু বর্তমান পরিস্থিতি কিন্তু ওঠানামা করছে, যদিও ক্রিটিক্যাল মুহূর্তে উনি সবচেয়ে বেশি সময় পার করছেন, যদিও 2-1 দিন আগে ইসিজি রিপোর্টটা একটু ভালো ছিল, তারপরেও কিন্তু এখন পর্যন্ত ওনার অবস্থা কেমন রয়েছে কিন্তু বারবার বলা হচ্ছে যে ক্রিটিক্যাল অবস্থা রয়েছে, বিদেশ থেকে অ্যাম্বুলেন্স আসবে, অনুমতি নেওয়া হয়েছে, তারপর আবার সেই অনুমতি প্রত্যাহার করা হয়েছে। এজন্য কিন্তু মেডিকেল বোর্ডের যে মিটিং হয়েছে সেখানে কিন্তু বিদেশ নেওয়ার ক্ষেত্রে আলোচনা হয়েছে। তবে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে কিন্তু বিএনপির পক্ষ থেকেও কিছু জানানো হয়নি, জুবাইদুর রহমান বের হওয়ার পরেও কিন্তু আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে নেতাকর্মীদের আমরা যখন মেডিকেল বোর্ড শেষ হয়েছে এরপরে কিন্তু উৎসুক নেতাকর্মীরাও কিন্তু এখানে এসে ভিড় করেছেন, হাসপাতালের ভিতরে আমরা দেখেছি। তবে এরপরে কিন্তু সবাই এখান থেকে বের হয়ে গেছে, এখন কিন্তু মেডিকেলের আশেপাশে কাউকে লক্ষ্য করা যাচ্ছে না, বিএনপির কোনো নেতাকর্মীও উপস্থিত যেহেতু নেই সেহেতু ধরেই নেওয়া যায় বেগম জিয়ার অবস্থা এখন পর্যন্ত স্থিতিশীল রয়েছে, আগে যেমন ছিল এখন পর্যন্ত ঠিক তেমনটি রয়েছে। তো এই ছিল আমার কাছে এভারকেয়ার হাসপাতাল থেকে সর্বশেষ পরিস্থিতি। রাজধানীর মোহাম্মদপুরে একটি বাসার ভেতরে মা ও মেয়ে খুন হয়েছে। মরদেহ উদ্ধার করে কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বাড়ির 7 তলায় স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন শাবনিং স্কুলের শিক্ষক আজিজুল ইসলাম। সোমবার সকালে আজিজুল ইসলাম অফিসে চলে গেলে 10:30টার দিকে স্ত্রী ও সন্তানের মৃত্যুর খবর পান। পুলিশ জানায় মা ও মেয়েকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। আজিজুলের অভিযোগ এ ঘটনার সাথে জড়িত গৃহকর্মী আয়েশা। সিসিটিভি ফুটেজে দেখা যায় বাসায় প্রবেশ করেছেন হত্যায় সন্দেহ করা গৃহকর্মী আয়েশা। গায়ে ছিল কালো বোরকা। এরপর যখন বের হয়ে যায় তখন তার গায়ে দেখা যায় স্কুল ড্রেস। লাশের সুরত হল এবং পোস্টমর্টমের জন্য লাশ দুটি আমরা সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়েছি। আর এখন ওনাদের আত্মীয় স্বজনরা এসছেন, ওনাদের সঙ্গে কথা বলছি এবং আমাদের সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে আমরা এই বিষয়ে কোনো ক্লু পেলে আমরা সেভাবে তদন্ত কার্যক্রম আগাবো। নোয়াখালীর বেগমগঞ্জে ছিনতাইকারী সন্দেহে মাইকিং করে এলাকাবাসীর গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছে। সোমবার সকালে হাজিপুর ইউনিয়নের মান্দার বাড়ির দরজার সামনে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে নিহত ফখরুল ইসলাম মঞ্জু তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। স্থানীয়রা জানান সোমবার সকাল 9টার দিকে মঞ্জু এক ব্যবসায়ীকে সিএনজি থেকে নামিয়ে 20,50,000 টাকা ছিনতাই করে পালানোর চেষ্টা করছিল। খবর ছড়িয়ে পড়লে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। পরে স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ জানায় নিহত মঞ্জু বেগমগঞ্জ সহ বিভিন্ন থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাই, অস্ত্র সহ 5টির বেশি মামলা, 2টি গ্রেপ্তারি পরোয়ানা এবং একাধিক অভিযোগ রয়েছে। মৃতদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কুষ্টিয়ায় এক বৃদ্ধ নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দুপুরে শহরের হরিশঙ্করপুর এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা খুলে বিছানায় রক্তাক্ত মরদেহ দেখতে পান এক প্রতিবেশী। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। কী কারণে এ হত্যাকাণ্ড এখনও তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরি করতে এসে ধরা পড়ায় এমন হত্যাকাণ্ড ঘটতে পারে। চাঁপাইনবাবগঞ্জে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যা 7টার দিকে শিবগঞ্জ উপজেলার বাবুপুর মোড়ে এই ঘটনা ঘটে। এ সময় চাপাতি দিয়ে ভুক্তভোগীর 2 পা ও হাত কেটে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নেয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ জানায়, নিহতের রাজনৈতিক পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা আছে। সিরাজগঞ্জের কলাবাগান এলাকা থেকে মরদেহ উদ্ধার হওয়া চোখ উপড়ানো নারীর পরিচয় উদ্ঘাটনে করছে পুলিশ। খুনের রহস্য উন্মোচন করে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত সোহেল রানাকে। পুলিশ জানায়, নিহত নারীর নাম মরিয়ম বেগম। তিনি সদর উপজেলার খুকসাবাড়ি এলাকার বাসিন্দা। দীর্ঘদিন প্রবাসী ছিলেন তিনি। প্রায় 2 থেকে 3 বছর আগে তার সঙ্গে হত্যাকাণ্ডে অভিযুক্ত সোহেলের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের জন্য চাপ সৃষ্টি করলে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। এক পর্যায়ে গত 5 আগস্ট মরিয়মকে শ্বাসরোধ করে হত্যার পর চোখ উপড়ে ড্রেনে ফেলে রাখা হয়। হত্যাকাণ্ডের পর তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ। হবিগঞ্জে বিল দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত 30 জন আহত হয়েছেন। সোমবার বেলা 11:30টার দিকে লাখাই উপজেলার ধলেশ্বরী বিল এলাকায় এই সংঘর্ষ হয়। পুলিশ জানায়, ধলেশ্বরী বিলের দখল নিতে শিবপুর গ্রামের জনকল্যাণ সমবায় সমিতি ও সন্তোষপুর গ্রামের আনন্দময়ী মৎস্যজীবী সমিতির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে সম্প্রতি অন্তত 3 বার সংঘর্ষে জড়ায় দুপক্ষের লোকজন। সবশেষ সকালে দুপক্ষের বাক বিতণ্ডাকে কেন্দ্র করে আবারও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় তারা। এতে অন্তত 30 জন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনী। নরসিংদীর চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে 1 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত 10 জন। সোমবার বেলা 11:30টার দিকে রায়পুরা উপজেলার নীলখার দড়িগাঁও এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আধিপত্যকে বিস্তারকে কেন্দ্র করে প্রয়াত শহীদ মেম্বার ও গ্রুপ ও ফেলু মিয়া গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। সকালে স্থানীয় বাজারে ফেলু মিয়ার মেয়ের জামাই কুয়েত ফেরত মামুন মিয়ার সাথে বাক বিতণ্ডতায় জড়ায় প্রতিপক্ষের লোকজন। এক পর্যায়ে লাঠিসোঁটা সহ অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ সহ আহত হন অন্তত 10 জন। গুরুতর অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মামুনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। উন্নত চিকিৎসার জন্য 2 জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। গাজীপুরের টঙ্গীতে একের পর এক ছিনতাইয়ের ঘটনায় নিরাপত্তাহীনতায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। প্রতিবাদে মানববন্ধন সহ থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। সোমবার বেলা 11টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে ব্যানার ফেস্টুন সহ স্থানীয় নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এলাকাবাসীর অভিযোগ, টঙ্গীতে প্রতিদিনই ছিনতাই, চুরি সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড ঘটছে। মাজার বস্তি সহ বেশ কিছু বস্তি পরিণত হয়েছে অপরাধীদের নিরাপদ আশ্রয়ে। অরক্ষিত বিআরটি ফ্লাইওভারের ছিনতাইকারীরা ছুরিকাঘাতে প্রাণ হারাচ্ছেন পথচারীরা। এতে জনমনে আতঙ্ক বিরাজ করছে। অবিলম্বে অপরাধ প্রবণ এলাকার সিসিটিভি স্থাপন সহ অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। মানববন্ধন শেষে টঙ্গী পূর্ব থানা ঘেরাও করে বিক্ষোভ করা হয়। প্রতিনিয়তই 1 দিন 2 দিন পর পরই ছিনতাই হচ্ছে, মানুষ মারা যাচ্ছে। গত 2 দিন আগে যেখানে মানুষ মারা গেছে তার ঠিক 1 দিন আগেই
আরো একজন লোক সেখানে মারা যায়। এই মাজার বস্তি রয়েছে, এই জায়গায় একটা বড় আস্তানা তৈরি হয়ে গেছে ছিনতাইকারীদের। তারা মূলত তাদের নেশা টাকা যোগান দেওয়ার জন্য এই চিন্তাগুলো করে থাকে। আমরা চাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা মুখে কোনো কথা বলবেন না, কাজের মাধ্যমে প্রমাণ দিবেন যে তারা কাজ করতেছেন। চট্টগ্রাম বন্দরে প্রতিদিন 2 থেকে 2.5 কোটি টাকা চাঁদাবাজি হয়। এই চাঁদাবাজি বন্ধে উদ্যোগ নেয় বন্দর পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগে একটি চক্র বাধা দিচ্ছে বলে দাবি করেছেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। সোমবার সকালে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে গত 1 বছরের কার্যক্রম ও অর্জন নিয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। চিটাগং পোর্ট থেকে প্রতিদিন কত ইললিগ্যাল টাকা ওঠে আমি একটা রাফ ফিগার দিতে পারি, বাট দিলে হয়তো অনেকে কন্টেস্ট করবে। এটা প্রত্যেকটি জায়গায় জায়গায় চাঁদাবাজি। গাড়ির স্ট্যান্ড আমি বাইর করে দিয়েছি, ভিতরে বাস ট্রাক দাঁড়ানো, দিনের পর দিন দাঁড়ানো, যেটা জায়গা না, কেউ না কেউ চাঁদা নিয়েছে এখান থেকে, ওখান থেকে বের করে দেওয়া হয়েছে। আর যে চিটাগাংয়ের মেয়র হন এবং অতীতে, আমি সাধারণ, তিনি মেয়র চিটাগাংয়ের কম, উনি বন্দরের রক্ষক বেশি। চিটাগাং পোর্ট হয়ে গেছে একটা মানে এই সোনার ডিম পাড়ার মুরগির মতো আছে, তাড়াতাড়ি জবাই করো, সবগুলো বের করে খেয়ে ফেলো। কর্মসংস্থান তৈরি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম বন্দর ঢেলে সাজাতে কাজ করছে সরকার। এ ব্যাপারে অন্তর্বর্তী সরকার মনোযোগী বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে ইউনিসেফ আয়োজিত এনইসি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ প্রোগ্রেস রিপোর্ট 2025 শীর্ষক এক সেমিনারে এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, চট্টগ্রাম বন্দর বিষয়ে পোশাক শিল্প মালিকরা অসহযোগিতা করছেন। অন্তর্বর্তী সরকার শিল্প প্রতিষ্ঠানগুলোতে গ্যাস সরবরাহ নিশ্চিতে আন্তরিক বলেও জানান তিনি। সেমিনারে অংশ নিয়ে প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ বলেন, ন্যায়সঙ্গত ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে কাজ করছে সরকার। এসডিজি অর্জনে রোডম্যাপ বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। একই অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানান, অর্থনীতিকে ভালো সূচকে টেনে তুলতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে, এর মধ্যে বেশ কিছু বাস্তবায়নও করেছে। বাংলাদেশের জব তৈরি করতে করার জন্য কি করা লাগবে সেটার জন্য চিফ অ্যাডভাইজার আমার মনে হয় ডজনস অফ টপ গ্লোবাল বিজনেসম্যানের সাথে এটা নিয়ে কথা বলেছেন। তার একটা বড় একটা কনক্লুশন ছিল যে করেই হোক আমাদের চিটাগাং পোর্টকে এফিশিয়েন্ট করতে হবে, না হলে আমার ম্যানুফ্যাকচারিং রেভলিউশন হবে না। ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে আমি এমআরজি করতে পারবো না আমার এত ইনএফিশিয়েন্ট একটা পোর্ট নিয়ে। We did not speak much separately at the national level about the SDGs. Rather, we recognized that the rebuilding activities of the interim government, every policy activity and reform undertaken by the government impacts directly on the SDGs. আমাদের চেষ্টা ছিল যে let's clear the areas. The very second day of my governorship, I had a meeting, 200 plus bankers, foreign bankers, যারা আমাদের সাথে বাংলাদেশের সাথে ট্রেড ফাইন্যান্সিং করে। একটাই উদ্দেশ্য, to convey to the message that yes, we have a problem, but Bangladesh has been a trusted partner, a trading partner. We have serviced all our obligations for the last 50 years despite many problems. নীলফামারীতে অর্থনৈতিক অঞ্চলের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজাকে আনুষ্ঠানিকভাবে জায়গা হস্তান্তর করেছে নীলফামারী জেলা প্রশাসন। সোমবার সকালে সদর উপজেলার ঢেলাপেলে নির্ধারিত প্রায় 107 একর জায়গা বেজাকে বুঝিয়ে দেওয়া হয়। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সাইদুল ইসলাম বেজার সহকারী পরিচালক মির্জা আবুজুর শুভকে এই জায়গা বুঝিয়ে দেন। 2016 সালে জেলা প্রশাসন বেজাকে এই জমি লিজ দেয়, তবে বিভিন্ন জটিলতার কারণে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হচ্ছিল না। 9 বছর পর আনুষ্ঠানিকভাবে জমির মালিকানা পেল বেজা, তবে হাট সহ বিভিন্ন স্থাপনা সরিয়ে কবে থেকে অর্থনৈতিক অঞ্চল তৈরির কাজ শুরু হবে তা এখনো ঠিক হয়নি। প্রকৌশল শিক্ষার মান নিশ্চিত করা টেকসই উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ শর্ত হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা
আদিলুর রহমান খান। সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে প্রকৌশল শিক্ষায় অ্যাক্রেডিটেশনের মাধ্যমে মান নিশ্চয়তা শীর্ষক চতুর্থ আন্তর্জাতিক সিম্পোজিয়ামে একথা বলেন তিনি। প্রকৌশল শিক্ষায় মান নিশ্চিতে নতুন পদক্ষেপ নিতেও কাজ করার কথা জানান তিনি। 2 দিনব্যাপী এই সম্মেলনটি যৌথভাবে আয়োজন করেছে বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিক্যাল এডুকেশন এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় ধামরাইয়ে কোরআন খতম, দোয়া ও নফল গণরোজা সহ এবং ইফতার মাহফিলের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ধামরাই পৌরসভা ঈদগাহ মাঠে ঢাকা জেলা যুব দলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদের আয়োজনে বিশেষ এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সাভার ও ধামরাই সহ আশেপাশের বিভিন্ন এলাকার হাজারো নেতাকর্মী অংশ নেন। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা করে কোরআন খতম ও দোয়া করা হয়। পরে মাগরিবের আজানের সঙ্গে সঙ্গে শুরু হয় গণরোজার ইফতার। বর্তমান প্রেক্ষাপটে আগামী নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি অনিশ্চয়তার পড়েছে বলে মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সোমবার দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় ফুয়াদ আরও বলেন, অনিশ্চয়তা চলতে থাকলে দেশ বিএনপি ছাড়া আর কেউ নির্বাচনে অংশ নেবে না। একা নির্বাচন করে জিততে চাইলে আওয়ামী লীগের পরিণতির জন্য প্রস্তুতি থাকতে হবে। আমাদের নির্বাচনে অংশ না নেওয়ার ব্যাপারটা যথেষ্ট ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে এবং যদি এই ধরনের অনিশ্চয়তা চলতে থাকে বাংলাদেশে বিএনপি ছাড়া কেউ নির্বাচনে অংশগ্রহণ করবে না। সরকারকে আহ্বান করছি যে গতকালকের আইন শৃঙ্খলা বাহিনীর যারা এখানে নিশ্চুপ ভূমিকা রেখেছে, গতকালকে যে বাবুগঞ্জের ওসি ছিল তাকে সাসপেন্ড করতে হবে, তদন্ত করে বিচারের মুখোমুখি করতে হবে। জাপানের ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণে স্থানীয় প্রশাসনের সঙ্গে কাজ করবে কেন্দ্রীয় সরকার। সোমবার দেশটির পূর্ব উপকূলে 7.6 মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হওয়ার পর একথা জানান দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। এদিকে দেশটির মন্ত্রিপরিষদের সচিব মিন হরুকিয়ারা জানান, ভূমিকম্পের প্রভাবে জাপানের আওমোরি, হোক্কাইডো ও ইওয়াতে 10 ফুট উচ্চতার সুনামি আছড়ে পড়তে পারে। এ কারণে উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতে কাজ করছে প্রশাসন। এছাড়া ভূকম্পনের পর বেশ কয়েকটি অঞ্চলে রেল পরিষেবা স্থগিত করেছে প্রশাসন। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউজিএস জানায়, ভূমিকম্পটি আওমোরি উপকূল থেকে প্রায় 80 কিলোমিটার দূরে এবং ভূমি থেকে 50 কিলোমিটার গভীরে আঘাত হানে। বিশ্বের সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ এলাকার একটি জাপান। কিয়েভের নিরাপত্তা গ্যারান্টি ছাড়া ইউক্রেন ইস্যুতে কোনো যুদ্ধবিরতি চুক্তি সম্ভব নয় বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সোমবার লন্ডনে ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে ভ্লাদিমির জেলেনস্কি ও ইউরোপিয়ান নেতাদের বৈঠক শেষে একথা জানান স্টারমার। বৈঠকে কিয়েভের ইউরোপীয় মিত্রদের মধ্যে উপস্থিত ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ। এ সময় নেতারা যে কোনো পরিস্থিতিতে ইউক্রেনের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এছাড়া ম্যাক্রো জানান, শান্তি আলোচনার অনেক কিছু ইউরোপের ওপর নির্ভর করছে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রস্তাব করা শান্তি পরিকল্পনা নিয়ে জেলেনস্কিকে কটাক্ষ করেন ট্রাম্প। তিনি অভিযোগ করেন, প্রস্তাবটি পড়েই দেখেননি জেলেনস্কি। রাশিয়া এই প্রস্তাবে রাজি হলেও ইউক্রেন এখনও এই প্রস্তাব মেনে নিতে প্রস্তুত নয় বলে মন্তব্য তার। যদিও জেলেনস্কি বলেন, কিছু বিষয়ে আলোচনার জন্য সরাসরি বৈঠকের প্রয়োজন। যুক্তরাষ্ট্রের নতুন নিরাপত্তা কৌশলের বেশিরভাগই নিজেদের দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দাবি করে স্বাগত জানিয়েছে রাশিয়া। তবে ট্রাম্প প্রশাসনের নতুন মার্কিন কৌশলকে স্বাভাবিক হিসেবে দিতে নারাজ ইউরোপ। এই 33 পৃষ্ঠা নিরাপত্তা কৌশলে ইউরোপের সভ্যতার বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। ইতিমধ্যে কৌশলটির ভাষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইইউর বিভিন্ন কর্মকর্তা, যা ইউক্রেন যুদ্ধের বিষয়ে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা অবস্থান দুর্বল করে দিতে পারে বলেও
আশঙ্কা করছেন তারা। রাশিয়ার সঙ্গে কৌশলগত স্থিতিশীলতা পুনর্গঠনের মাধ্যমে ইউরোপীয় অর্থনীতিকে স্থিতিশীল করা সম্ভব বলেও দাবি করছে ট্রাম্প প্রশাসন। মার্কিন নথিতে ইউরোপকে দোষারোপ করে বলা হয়েছে ইউক্রেন যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের চেষ্টা বাধাগ্রস্ত করছে ইইউ। গাজায় যুদ্ধ বন্ধে ট্রাম্প প্রস্তাবিত শান্তির পরিকল্পনার দ্বিতীয় ধাপ কার্যকরের প্রস্তুতি নিচ্ছে হামাস ও ইসরায়েল। যদিও উপত্যকায় স্থিতিশীলতা আনতে আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত এবং এই বাহিনীর ভূমিকা নিয়ে কাটছে না সংশয়। এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে গাজায় যে হলুদ সীমানা টানা হয়েছে তাকেই সীমান্ত রেখা হিসেবে বিবেচনা করতে চায় ইসরায়েল। এদিকে রোববার হামাসের এক শীর্ষ কর্মকর্তা মন্তব্য করেছেন, মার্কিন প্রস্তাবের খসড়ায় অনেক কিছুই এখনও স্পষ্ট হয়নি। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী অস্ত্র ব্যবহার না করা বা মজুত করে রাখার বিষয়ে আলোচনার জন্য হামাস প্রস্তুত থাকলেও আন্তর্জাতিক কোনো বাহিনীর কাছে অস্ত্র জমা দিতে অস্বীকৃতি জানিয়েছে সংগঠনটি। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনার জন্য চলতি মাসের শেষে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন বেনয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রীর এমন ঘোষণার পরপরই এই প্রতিক্রিয়া দিয়েছে হামাস। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে আইএসপিআরের মহাপরিচালকের বক্তব্যের জেরে আবারও উত্তাল দেশটির রাজনৈতিক পরিস্থিতি। কারাবন্দী নেতাকে মানসিক বিকারগ্রস্ত বলায় পেশোয়ারে বিক্ষোভ সমাবেশ করেছে পিটিআইয়ের নেতা ও কর্মী সমর্থকরা। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি মন্তব্য করেছেন, ইমরানের নাম উচ্চারণ করতেও ভয় পান আইএসপিআরের ডিজি আহমেদ শরীফ চৌধুরী। আর মারিও নওফেলের জনপ্রিয় পডকাস্টে সে ইমরান খানের দুই বোন অভিযোগ করেন, এই সব কিছুর জন্য দায়ী পাকিস্তানের প্রথম প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে ক্ষমতাপ্রাপ্ত আসিম মনির। এদিকে একই দিনে পিটিআইয়ের বিরুদ্ধে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে হেয় করার অভিযোগ এনে সমাবেশ করেছে ক্ষমতাসীন জোটের দলগুলো। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর আবারও অশান্ত হয়ে উঠেছে থাইল্যান্ড কম্বোডিয়ার বিতর্কিত সীমান্ত এলাকা। কম্বোডিয়ার সঙ্গে থাকা বিতর্কিত সীমান্ত এলাকায় সোমবার বিমান হামলা চালানোর দাবি থাইল্যান্ডের সেনাবাহিনীর। গত ২৬ অক্টোবর মালয়েশিয়ার ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে শান্তি চুক্তিটি স্বাক্ষরের ২ মাস যেতে না যেতেই নতুন সংঘাত উত্তেজনার জন্য পাল্টাপাল্টি দোষারোপ করছে উভয় দেশ। কম্বোডিয়ার হামলায় এক থাই সেনা নিহত এবং ২ জন আহতর ঘটনায় প্রতিশোধ নিতে আজ ভোর ৩টার দিকে বিমান হামলা চালানোর দাবি থাই সেনাবাহিনীর। লক্ষ্যবস্তু করা হয়েছে কম্বোডিয়ার অস্ত্র সহায়তাকারী অবস্থানগুলো। তবে কম্বোডিয়ান সেনাবাহিনীর অভিযোগ, থাই বাহিনী বহুদিন ধরে অসংখ্য উস্কানির পর আজ ভোর ৫টার দিকে বিমান হামলা চালিয়েছে। গত জুলাইয়ে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার ৫ দিনের সীমান্ত সংঘাতে বহু হতাহত ও ২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছিল। পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে একদল বিদ্রোহী সেনার অভ্যুত্থান চেষ্টা বিশ্বস্ত সেনারা ভেস্তে দিয়েছে বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট পাত্রিস তালন। স্থানীয় সময় রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন তিনি। জানান, তার অনুগত সেনারা বিদ্রোহ নস্যাৎ করে দিয়েছে। সকালে দেশটির জাতীয় টেলিভিশনে একদল সৈন্য ক্ষমতা দখলের ঘোষণা দেওয়ার পর এই ঘোষণা আসলো। প্রেসিডেন্ট পাত্রিস তালনকে ক্ষমতাচ্যুত করার চেষ্টায় অন্তত ১৪ জনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বেনিনকে সাধারণত স্থিতিশীল গণতন্ত্র হিসেবে দেখা হয়, যদিও প্রেসিডেন্ট তালনের বিরুদ্ধে সমালোচনা দমনের অভিযোগ রয়েছে। ৬৭ বছর বয়সী তালন আগামী বছর দ্বিতীয় মেয়াদে শেষে প্রেসিডেন্ট পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন। গেল মাসে অপহরণের শিকার ১০০ শিশুকে নিরাপদে উদ্ধার করেছে নাইজেরিয়ার সরকার। নভেম্বরে দেশটির উত্তরের একটি ক্যাথলিক স্কুল থেকে ১৫৩ শিক্ষার্থী ও ১২ জন শিক্ষককে অপহরণ করে একদল সশস্ত্র যোদ্ধা। সংবাদ সংস্থা এএফপি নিশ্চিত করেছে, এরই মধ্যে এই অপহৃত শিশুদের নাইজেরিয়ার রাজধানী আবুজায় আনা হয়েছে। সোমবার নাইজেরিয়ার স্থানীয় প্রশাসনের কাছে তাদের হস্তান্তর করা হবে। রোববার নাইজেরিয়ার সরকারের পক্ষ থেকে ব্রিটিশ সংবাদপত্র গার্ডিয়ানকে জানানো হয়, উদ্ধার করা শিশুদের স্বাস্থ্য পরীক্ষা চলছে। ছোট একটি সেশন শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
টানা 6 দিন বাতিল হওয়া ফ্লাইটগুলোর টিকিট বাবদ যাত্রীদের এখন পর্যন্ত 610 কোটি রুপি ও 3000 লাগেজ ফেরত দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইন্ডিগো এয়ারলাইন্স। ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের দেয়া আলটিমেটাম অনুযায়ী সোমবার রাত 8টার মধ্যে যাত্রীদের অর্থ ফেরত দেওয়ার কথা জানিয়েছে দেশটির সবচেয়ে বড় বিমান পরিবহন সংস্থাটি। তবে রোববারও 650টি ফ্লাইট বাতিল করেছে সংস্থাটি। সবচেয়ে বেশি 115টি ফ্লাইট বাতিল হয়েছে হায়দ্রাবাদে। সোমবারও ফ্লাইট বাতিলে যাত্রীদের ভোগান্তি রয়েই গেছে। ইন্ডিগোর দাবি 75% ফ্লাইট একদম সঠিক সময়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। পাশাপাশি 138টির মধ্যে 135টি গন্তব্যে বিমান পরিষেবা পুনরায় চালু হয়েছে বলেও দাবি করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপ তৈরি করেছে ইন্ডিগো। এদিকে ভারতের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিএস এর দেয়া কারণ দর্শানোর নোটিশ এখনও জবাব দেয়নি ইন্ডিগো নির্বাহী প্রধান কর্মকর্তা। পাইলট ও জনবল সংকটে টানা 7 দিন ধরে ফ্লাইট বাতিল করতে হচ্ছে ইন্ডিগোর। জাতীয় দলে উদ্বোধনী ব্যাটার হিসেবে নিয়মিত হলেও আইসিসি ইভেন্টে অনুজ্জ্বল তানজিদ হাসান তামিম। তবে ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-20 বিশ্বকাপে ব্যাট হাতে নিজেকে নতুনভাবে মেলে ধরতে চান এই টাইগার ওপেনার। তবে তার জন্য পাওয়ার হিটিং কোচের প্রয়োজন নেই বলে মনে করেন তানজিদ তামিম। আমি এর আগেও বলেছি যে আমি সফল না, আমি আমার ক্যালিবার অনুযায়ী খেলতে পারি নাই আইসিসি ইভেন্টে, তারপরে এশিয়া কাপে আমি ক্যালিবার অনুযায়ী খেলতে পারি নাই। তো এটা আমার কাছে সত্যি অনেক খারাপ লাগে। যেরকম সিরিজগুলোতে আমি লাস্ট কয়েকটা সিরিজ যেরকম কনসিস্টেন্ট পারফর্ম করছি, তো আমার চেষ্টা থাকবে যাতে এই কনসিস্টেন্টটা যাতে আইসিসি ইভেন্টে ধরে রাখতে পারি। না, আমার কাছে মনে হয় যেরকম চলতেছে অনেক ভালো যাইতেছে, সবাই অনেক ভালো টাচে আছে এবং অনেক ভালো একটা পজিটিভ মাইন্ডসেটে আছে সবাই, যেহেতু আমরা লাস্ট সিরিজটা খুব ভালোভাবে শেষ করতে পারছি। তো আশা করি যে ওয়ার্ল্ড কাপে যখন আমরা যাব এখান থেকে আমরা নতুনভাবে শুরু করতে পারবো। বাংলাদেশের হয়ে অনূর্ধ্ব-17 এএফসি এশিয়ান বাদশাহে খেলা আরহাম ইসলামকে এবার অনূর্ধ্ব-20 দলে ডাক দিয়েছে অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন। জাপানে এক টুর্নামেন্টের জন্য ঘোষিত দলে আছেন আরহাম। বাংলাদেশের হয়ে এরই মাঝে অনূর্ধ্ব-17 পর্যায়ে এক ম্যাচ খেলেছেন আরহাম। তরুণ এই ফরওয়ার্ডের ওপর আস্থাও আছে টিম ম্যানেজমেন্টের। যদিও লাল সবুজের জার্সিতে একবারের বেশি খেলা হয়নি তার, তবে এবার তাকে অনূর্ধ্ব-20 দলে সুযোগ করে দিতে চায় অস্ট্রেলিয়া। আর সকারুজেদের এই বয়সভিত্তিক পর্যায়ে কিংবা জাতীয় দলে সুযোগ পেলে বাংলাদেশের হয়ে খেলার পথও বন্ধ হয়ে যাবে আরহামের জন্য। চলতি ডিসেম্বরে 18 তারিখ থেকে জাপানে শুরু হবে এই টুর্নামেন্ট। আরহামের পরবর্তী সিদ্ধান্তের দিকেও তাই বাড়তি নজর থাকছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-20 সিরিজের প্রথম ম্যাচ থেকেই শুভমান গিল ও হার্দিক পান্ডিয়াকে পাওয়া যাবে বলে জানিয়েছে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। তারা ম্যাচে খেলার জন্য পুরোপুরি সুস্থ আছেন। প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্টে ঘাড়ে ব্যথা পেয়েছিলেন গিল। অপরদিকে এশিয়া কাপে ইনজুরিতে পড়েছিলেন হার্দিক পান্ডিয়া। যদিও তিনি সৈয়দ মুশতাক আলী ট্রফি দিয়ে ফিরেছেন এবং 2 ম্যাচে 4 ওভার করে বল করেছেন, যেখানে উইকেটের দেখাও পেয়েছেন হার্দিক। এদিকে শুভমান গিল দলে ফেরায় সঞ্জু স্যামসন ও জিতেশ শর্মাকে দলে জায়গা পেতে লড়াই করতে হবে। ওপেনিং পজিশন বাদে বাকি সব ব্যাটারদেরকে নম্বর পরিবর্তন করে ব্যাট করার মানসিক প্রস্তুতি রাখতে হবে বলে জানিয়েছে অধিনায়ক সূর্যকুমার যাদব। ইনজুরির কবলে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন দলটির বোলিং আক্রমণের অন্যতম ভরসা ম্যাট হেনরি, পেস বোলিং অলরাউন্ডার নাথান স্মিথ ও স্পিন বোলিং অলরাউন্ডার মিচেল স্যান্টনার। ধারণা করা হচ্ছে শেষ 2 টেস্টেই তারা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামতে পারবেন না। গ্লেন ফিলিপস, যাকে আগেই দলের সাথে যুক্ত করা হয়েছিল এবং শেষ টেস্টে তিনি বদলি ফিল্ডার হিসেবেও মাঠে ছিলেন, তাকে আনুষ্ঠানিকভাবে বাকি সিরিজের জন্য নেওয়া হয়েছে বলে জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। নিউজিল্যান্ডের জন্য আরেকটি ভালো খবর হচ্ছে ড্যারেল মিচেল, যিনি শেষ টেস্টে বদলি খেলোয়াড় হিসেবে ছিলেন, তিনিও দ্বিতীয় টেস্ট খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন দেখতে ওয়েবসাইটে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon tv।